তো গতকাল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলপি ছিল, স্কুল সার্ভিস কমিশনের গেজেট নিয়ে যে এসএলপি ছিল, সেই এসএলপিটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং আমরা প্রত্যেকে জানি যে সেই এসএলপির দাবিটা ঠিক কি কি ছিল। আরো একবার রিমাইন্ডার যদি আপনারা বলেন আমি করিয়ে দিই। প্রথমত, ওই যে গেজেটটা ওটা বাতিল করার জন্য কিন্তু এসএলপিটা করা হয়নি, যেমনটা ওই মামলাকারীর যারা আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থেকে শুরু করে যারা পরবর্তী ক্ষেত্রে ক্লিয়ার করেছেন যে ওটা গেজেট বাতিল মামলা ছিল না। গেজেটের কিছু অংশে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো যাতে সলভ করা যায় বা সেই সমস্যাগুলো যাতে তুলে দেওয়া যায় তার জন্য ওই মামলাটা ছিল। এক হচ্ছে 2016 সালের যে নিয়ম, সেই নিয়ম মেনে পরীক্ষা যাতে হয়। 2 নম্বর যেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর সেটা যাতে তুলে দেওয়া হয়। এজ রিল্যাক্সেশন সেটা যেন প্রত্যেকে পায়, যারা যারা টেন্টেড নয় প্রত্যেকে যেন পায়। অর্থাৎ শিক্ষকদের সাথে সাথে যেন 2016 যারা ক্যান্ডিডেটরা রয়েছেন, 22 লাখ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, যারা ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেট, তারা যেন প্রত্যেকে এজ রিল্যাক্সেশন পায়। এটা ছিল সেই এসএলপির বক্তব্য, কিন্তু সেই এসএলপিটা খারিজ হয়েছে। সেটা ছিল এসএলপি। এবার আমরা যে দুটো নতুন মামলা নিয়ে ডিসকাস করব। অলরেডি আমি আপনাদের মনে থাকবে যে কিছুদিন আগে আমি এটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে একটা মামলা রিট পিটিশন ফাইল হয়েছে। রিট পিটিশন হচ্ছে ডাইরেক্ট রিট পিটিশন, যেটা কোনো আপিল মামলা নয়। আর এটা কিন্তু এসএলপি ছিল কিন্তু আপিল মামলা, ঠিক আছে, আপিল করা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। তো রিট পিটিশনটা কারা করেছেন? যোগ্যদের যে শিক্ষক মহাশয়দের যারা রয়েছেন তার মধ্যে থেকে সুমন বিশ্বাস বাবু এই মামলাটি করেছেন। এবং এই রিট পিটিশন তিনি একটা নয় দুটো রিট পিটিশন করেছেন, এবং দুটো রিট পিটিশনের যথেষ্ট ভিত্তি আছে আজকের এই ভিডিওটাতে। এবং এই যে দুটো রিট পিটিশন আছে এর সাথে নতুনদের এবং পুরানোদের যে একটা কানেকশন আছে, ইন্টারলিঙ্কিং কানেকশন, সেটা কি? সেটা হচ্ছে গেজেট। তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, যাতে যে তথ্যগুলো সেগুলো আপনারা টাইম টু টাইম পান। এবং ভিডিওটাতে প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে সব জায়গাতে এই ভিডিওটা ছড়িয়ে দিন। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা রিট পিটিশন এবং তার ডেট, টেন্টেটিভ ডেট কবে পড়েছে সেটাও বলে দিচ্ছি। এসএলপি খারিজ হওয়াতে অনেকেই আপনারা হতাশগ্রস্ত হয়েছেন, আবার অনেকে রয়েছেন যারা নিজেদের যে দাবি বা মৌলিক অধিকার সেটা রক্ষা করতে পারেননি বলে আফসোস করছেন। কিন্তু রিট পিটিশন আপনাদের কাছে গেম চেঞ্জিং হতে পারে যদি এটা অ্যাডমিশন পিরিয়ডে ক্যান্সেল না হয়ে এর শুনানি বা এর কোনো নিষ্পত্তি হয়। তো প্রথমে যে রিট পিটিশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু যোগ্য শিক্ষকদের চাকরিতে যাতে পুনর্বহাল করা যায় তার একটা মোক্ষম যে পদ্ধতি, সেটা কি? 22 লাখ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল 2016 সালে, এবং সেখানে গ্রুপ সিডি থেকে শুরু করে যারা শিক্ষকরা রয়েছেন প্রত্যেকে কিন্তু এই 22 লাখ যে প্রত্যেকের জন্য এই মামলাটা করা হয়েছে। যে মামলাটার যে ডায়েরি নাম্বার সেটা রয়েছে 30303/2025। এই মামলাটা 25/7/2025 সুপ্রিম কোর্টের টেন্টেটিভ ডেট দেখাচ্ছে। কোন বেঞ্চে থেকে শুরু করে এগুলো আমরা এখন বলবো না, এগুলো পরবর্তী ক্ষেত্রে বলবো। এই মামলাটা কার বিরুদ্ধে করা হয়েছে? এই মামলাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে করা হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পার্টিতে রাখা হয়েছে। কেন? যেহেতু সিবিআই কে এই মামলার সাথে পার্টি করা হয়েছে, যেহেতু সিবিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে, তার জন্য। তো এই মামলাটা কেন সিবিআই এর বিরুদ্ধে সেটা আগে জানা দরকার, কেননা সিবিআই তদন্ত করেছিল। ওএমআর সংক্রান্ত বিষয় সিবিআই এর সাবমিশন ছিল সুপ্রিম কোর্টে। তো এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বলার পরেও কেন সেই ওএমআর প্রকাশ করা হয়নি, এটা নিয়ে প্রশ্ন উঠছে। যোগ্য শিক্ষকদের বক্তব্য যে 22 লাখ ওএমআর যদি প্রকাশ হয়ে যায় তাহলে সেখান থেকে যোগ্য অযোগ্য দুটো যদি আলাদা করার প্রসেস স্টেট গভর্নমেন্ট করে দেয় তাহলে কিন্তু সেই যোগ্য চাকরি হারা যারা রয়েছেন তারা তাদের চাকরিতে পুনর্বহাল থাকতে পারবেন। এবং প্রশ্ন হচ্ছে তাদের দুখানা রক্ষা কবচ তারা তৈরি করতে চাইছেন, যেটা আমি আজকে আপনাদের পুরো ক্লিয়ার বলে দিই। এবং নতুনদেরও এটা জানা দরকার আছে, কেননা যেহেতু আপনারাও এই নতুন পুরনো যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন। আর এই সিস্টেমের মধ্যে একটা পরীক্ষার পদ্ধতির মধ্যে যখন আপনারা ঢুকে গেছেন তাহলে পাস্ট, প্রেজেন্ট এবং কি ঘটছে পুরো জিনিসটা জানতে হবে। এটা বললে হবে না যে দাদা এই পরীক্ষার সময় কম, আপনি শর্টে ভিডিও বানান, কেননা এই ভিডিওগুলো শর্টে বানানো সম্ভব নয়। অতীত 2016 থেকে 2025 এই 9 বছরের যে ঠিকুজি কুষ্টি নিয়ে আমাদের ডিসকাস করতে হচ্ছে। ভাবিনি কখনো যে এই চ্যানেলে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ডিসকাস করতে হবে, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে সবার, যার জন্য এই জিনিসগুলো নিয়ে আলোচনা আমাদের করতে হচ্ছে। ঠিক বলছি নাকি ভুল বলছি অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, তো প্রথম কথা হচ্ছে এই যে ইউনিয়ন অফ ইন্ডিয়া সিবিআই যেহেতু তদন্ত করেছে তাই 22 লাখ ওএমআর প্রকাশ আদালতের কাছে এটা হচ্ছে কন্টেম্পট মামলা, কিন্তু অন্যতম একটা কন্টেম্পট মামলা হিসেবে এটা কিন্তু দেখা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আদালতের কাছে দাবি জানানো হবে যে 22 লাখ ওএমআর যেন গভর্নমেন্ট প্রকাশ করে। এবং সিবিআই যেহেতু তদন্ত করেছে তাই সিবিআই কে এখানে পার্টিতে রাখা হয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও কিন্তু এখানে পার্টিতে রাখা হয়েছে, ঠিক আছে। এটা গেল
কিসের রক্ষা কবচ? না শিক্ষকরা যাতে চাকরিতে পুনর্বহাল থাকতে পারেন, তাই ওএমআর শিট প্রকাশ, 22 লাখ ওএমআর শিট প্রকাশ। 22 লাখ ওএমআর শিট প্রকাশ হলে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কারা সত্যি যোগ্য ছিল, কারা সত্যি অযোগ্য ছিল। ওকে, কিন্তু এবার প্রশ্ন হতে পারে যে তাহলে শিক্ষকরা আর একটা যে মামলা রিট পিটিশন সেটা কেন করলেন? ঠিক আছে, সেই রিট পিটিশনটা কি সেটা একটু আপনাদের বলি। আরো একটা রিট পিটিশন যেটা এই সুমন বিশ্বাস বাবু, যিনি চাকুরিয়ারা শিক্ষক রয়েছেন এবং তিনি লিড করছেন বিষয়টাকে, করা হয়েছে। এই রিট পিটিশনটা হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং দা সেক্রেটারির বিরুদ্ধে। সেক্রেটারি বলতে কি? শিক্ষা সচিব, তার বিরুদ্ধে। কিসের জন্য এই মামলাটা করা হয়েছে? প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, এসএলপিতে যে দাবি ছিল সেটা হচ্ছে গেজেট পুরোপুরি বাতিল নয়, গেজেটের কিছু অংশ নিয়ে। আর এখানে গেজেট যাতে পুরোপুরি ক্যান্সেল করা হয়, নোটিশ যাতে পুরোপুরি ক্যান্সেল করা হয়, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কিসের জন্য? তাদের বক্তব্য হচ্ছে এই মামলাটা, যেটা ডায়েরি নাম্বার রয়েছে 32/408, যে মামলাটা কিন্তু আজকে অর্থাৎ আজকে মেনশন হবে সুপ্রিম কোর্টে, এবং অ্যাপ্রক্সিমেট ডেট এই মামলাটা, যেহেতু দুটো মামলা ট্যাগ, একটা সিবিআই এর এগেনস্টে যে মামলাটা রয়েছে সিবিআই কে পার্টি করে সেটা ওএমআর মামলা, তার সাথে 25/7/2025 এই যে গেজেটের মামলাটাও এর সাথে অ্যাড হয়েছে। যে গেজেটের মামলাটাতে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেক্রেটারি কিন্তু পার্টি রয়েছেন। এই মামলাটার উদ্দেশ্য কি? এই রিট পিটিশনটার উদ্দেশ্য কি? অর্থাৎ ওএমআর প্রকাশ করার পর যদি সেগ্রিগেশন করে চাকরিতে পুনর্বহাল না করা যায়, তাহলে শিক্ষক মহাশয়রা আরো একটা রক্ষা কবচ তৈরি করতে চাইছেন, যেটা যদি তাদের শেষ পর্যন্ত পরীক্ষা দিতেই হয়, তাহলে এই যে গেজেট, এই গেজেট তারা দেবেন না, যেহেতু এই গেজেটটা তাদের বক্তব্য অনুযায়ী সুপ্রিম কোর্টের যে 3 তারিখের বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে রায় ছিল সেটাকে ভায়োলেট করে তৈরি করা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? গেজেটের যেটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হয়নি, এটা বলে দিয়েছে। যদিও এসএলপিতে গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো এন্টারটেইন করেনি। এখন এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে এই রিট পিটিশনে কি হতে চলেছে। এই গেজেটের সমস্যা, 2016-র যে রুল সেটা মানা হয়নি, 2025-এ নতুন রুল ফ্রেম করা হয়েছে। নোটিশটাই বেআইনি, তাই নোটিশটা বাতিল করতে হবে। এবং তার সাথে বয়স সীমা পেরিয়ে গেছে, এজ রিল্যাক্সেশন সবাই পাচ্ছে না, শুধু শিক্ষকরা পাচ্ছে। এটা কেন হবে? সবার জন্য যাতে এজ রিল্যাক্সেশন থাকে, অর্থাৎ 2016 ক্যান্ডিডেট তাদের জন্য। দ্বিতীয়ত রয়েছে যেটা পার্সেন্টেজের যে সমস্যা, সেই সমস্যা নিয়েও কিন্তু এই গেজেট, অর্থাৎ এই যে রিট পিটিশনটা সবটা কিন্তু কভার করছে। ওকে, এবং তার সাথে রয়েছে ওবিসি ম্যাটার। তাদের বক্তব্য অনেকে বঞ্চিত হবে, যেহেতু এজ রিল্যাক্সেশন যদি না দেওয়া হয়, 2016 যারা যোগ্য ক্যান্ডিডেট ছিলেন চাকরি পাননি তারাও বঞ্চিত হবে, এবং এটা বেআইনি। তাই এই যে পৃথক রিট পিটিশনটা তারা সাবমিট করেছেন, এটার উপরে ভিত্তি করে তাদের কিন্তু স্পেসিফিক্যালি যারা টেন্টেড নয় তারা সব যাতে সুযোগ সুবিধা পান এজ রিল্যাক্সেশনটা, সেটা নিয়ে তারা কিন্তু এখানে পুরোটা নিয়ে যাতে এই গেজেটটা ক্যান্সেল করা হয় সেই নিয়ে কিন্তু এই মামলাটা রয়েছে। অর্থাৎ এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে গেজেটের ক্যান্সেলের জন্য যেটা আসল মামলা সেটা এই রিট পিটিশন। এখন এই রিট পিটিশনটাও কিন্তু এই 25/7/2025-এ ওপেন হতে চলেছে। দেখা যাক লিস্টে কবে আসছে, মেন লিস্টে কবে আসছে তার উপরে ভিত্তি করে। এবং এটা যদি সাবমিশন হয়ে যায় এবং দেখা যাবে আগামী দিনে কি হচ্ছে। যদিও এখানে নতুনদের কিন্তু কোনো বক্তব্য নেই, তবে নতুনদের সাথে কেন কানেকশন রয়েছে এটা আমি আপনাদের বলবো। তার কারণ এই গেজেট যদি ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে নতুনদের আগামীর ভবিষ্যৎ কি সেটা নিয়ে প্রশ্ন উঠবে। যদি 22 লক্ষ ওএমআর প্রকাশের পর শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল হয়ে যায়, সেক্ষেত্রে নতুনদের আগামী দিনে কিভাবে আবার এই পরীক্ষা পদ্ধতি কি হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে আমি একটাই কথা বলবো, যাই হোক নাই হোক, মামলা হোক আর যাই হোক, আপনাদের পড়াশোনাটা কিন্তু করে যেতে হবে। এই সকল সমস্যাগুলো কিন্তু যাতে না হয় তার জন্য আমি বারবার বলছিলাম যে সেপারেট প্রসেস যদি হতো, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বলছিলাম, সেপারেট প্রসেস যদি হতো তাহলে এই সমস্যাটা কিন্তু আসতো না। না 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আমাদের এত চিন্তা করতে হতো নতুনদের জন্য, না এই এজ রিল্যাক্সেশন বা এই সমস্যাগুলো নতুনদের ঘাড়ে এসে পড়তো। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন। ভিডিওটা অনেকটা বড় হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, বাট পুরোটা এক্সপ্লেন করতে গিয়ে 10 মিনিটের কাছাকাছি কিন্তু ভিডিওটা হয়ে যাচ্ছে। এডিটিং আমি চেষ্টা করবো একটু কমিয়ে দেওয়ার, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যাতে পুরো বিষয়গুলো আপনারা জানতে পারেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।